নমস্কার, লিগ্যাল লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিসঅনার অফ চেক। ডিসঅনার অফ চেক বলতে ধরুন কোনো বিজনেস ব্যাপারে, কোনো পার্সোনাল যে লোনের ব্যাপারে বা কোনো ডেট অ্যান্ড লায়াবিলিটিসের জন্য কোনো চেক আপনাকে কেউ ইস্যু করছে। আপনি কে যে চেক যে ইস্যু করছেন, যে ডেটে ইস্যু করছেন সেই ডেট থেকে সেই চেকটার ভ্যালিডিটি থাকছে 3 মাস। সেই চেকটা নিয়ে আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে যখন গেলেন তখন দেখলেন সেই অ্যামাউন্টের চেকে যে টাকার অ্যামাউন্টটা রয়েছে সেই টাকা আপনাকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না সেটা ব্যাংক থেকে একটা মেমো দেওয়া হয়। যিনি আপনার নামে চেক ইস্যু করছেন তাকে বলা হয় ড্রয়ার। সেই ড্রয়ারে ইনসাফিসিয়েন্ট অফ ব্যালেন্স না মিসম্যাচ অফ সিগনেচার যে কজটা থাকবে, যে কারণের জন্য চেকটা আপনার বাউন্স হয়েছে সেটা ওই ব্যাংকের মেমোতে লেখা থাকে। এবার যেদিন আপনাকে ব্যাংক থেকে মেমোটা দেওয়া হলো সেই দিন থেকে আপনি 30 দিন টাইম পাচ্ছেন লয়ার নোটিশ করার জন্য। এই যে লয়ার নোটিশ করা হয় তাকে বলা হয় ডিমান্ড নোটিশ। আপনি 30 দিনের মধ্যে আপনি আপনার লয়ারের থ্রুতে আপনি ড্রয়ারকে লিগ্যাল নোটিশ করলেন এবং ড্রয়ার যেদিন ওই নোটিশটা লয়ার নোটিশটা রিসিভ করলো সেই দিন থেকে ড্রয়ার 15 ডেজ টাইম পাবে যে অ্যামাউন্টের টাকাটা রয়েছে সেই টাকাটা আপনাকে শোধ করার জন্য। যদি 15 ডেজের মধ্যে টাকাটা শোধ না করে থাকে বা কোনো রেসপন্স আপনাকে না করে থাকে তাহলে 15 ডেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার পরের দিন থেকে 15 ডেজ পেরিয়ে যাওয়ার পরের দিন থেকে 1 মাস 30 দিন টাইম পাচ্ছেন আপনি ওই ড্রয়ারের এগেনস্টে কোর্টে এসে এনআই অ্যাক্টের মামলা করার জন্য। সেকশন 138 এনআই অ্যাক্টের মামলা করতে পারেন। এবার যখন দেখলেন আপনি রেসপন্স করছে না তখন আপনি ব্যাংকের যে মেমো আর চেকটা নিয়ে আপনি কোর্টে এসে সেকশন 138 এনআই অ্যাক্টের মামলা করলেন। মামলাটা যখন রেজিস্টার হয়ে গেল তখন যিনি অ্যাকিউজড রয়েছেন তাকে একটা সমন পাঠানো হয়। সেই সমন পেয়ে যখন অ্যাকিউজড কোর্টে আসেন, কোর্টে অ্যাপিয়ার করেন, তখন সেই ব্যক্তি যদি কোর্টে এসে গিলটি প্লিড করে থাকেন তাহলে কোর্ট ডিসাইড করবেন যে তার পানিশমেন্ট কী হবে। পানিশমেন্ট 2 বছর এবং যে অ্যামাউন্টের টাকাটা রয়েছে তার ডবল দিতে হয়। কিন্তু তিনি এসে যদি কোর্টে গিলটি প্লিড করে থাকেন এবং যে টাকাটা চেক ইস্যু করা হয়েছে সেই টাকাটা যিনি উনি কমপ্লেন্টকে দিতে চান এবং কেসটা ড্রপ করতে চান তাহলে সেটা তিনি করতে পারেন। সেটা কোর্টের ডিসিশনের ওপর ডিপেন্ড করবে। কিন্তু যদি ড্রয়ার মনে করে থাকেন যে তিনি টাকাটা কোর্টে জমা করবেন, যে কমপ্লেন্টের টাকা জমা করবেন তার কাছে একটা চান্স থাকে যে তিনি সেই অ্যামাউন্টের টাকা কোর্টের ট্রেজারিতে জমা করতে পারেন। তিনি যদি গিলটি প্লিড না করে থাকেন, তিনি যদি কেসটা কন্টেস্টে চালিয়ে যেতে চান তাহলে যে অ্যামাউন্টের টাকাটা চেকে রয়েছে সেই অ্যামাউন্টের টাকাটা 20% কমপ্লেন্টকে দিতে হয়। এবার কমপ্লেন্টের কাছে সেই টাকাটা থাকবে যতদিন কেসটা সম্পূর্ণ শেষ না হয়ে আছে। কেসটা যেদিন শেষ হয়ে যায়, যেদিন কেসের অর্ডার হয় সেখানে যদি দেখা যায় যে কমপ্লেনেন্ট কেসটা জিতে যান তাহলে যে 20% অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টের টাকা এবং বাকি যে চেকের যে অ্যামাউন্টের টাকাটা আছে সেই অ্যামাউন্টের টাকা এবং কোর্ট সেটা ডিসাইড করবেন তার যে ফাইনটা সেই ফাইন এবং যে পানিশমেন্টটা রয়েছে 2 বছরের পানিশমেন্ট রয়েছে সেই পানিশমেন্টটা কোর্ট ডিসাইড করেন এবং অ্যাকিউজড সেই পানিশমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং অ্যাকিউজড যদি ধরুন গিলটি প্রমাণিত না হলো, যদি কমপ্লেন্ট কেস হেরে যান তাহলে যে 20% অ্যামাউন্ট দিয়েছে কমপ্লেন্টকে দেওয়া হয় সেই 20% অ্যামাউন্টের টাকাটা অ্যাকিউজডকে ফেরত দিয়ে দিতে হয়। তবে কমপ্লেন্ট যদি চায় তাহলে এনআই অ্যাক্টের মামলার সাথে সাথে 420, 406 যে ক্রিমিনাল কেসে যে প্রসেস রয়েছে, ফরজারি যে কেস রয়েছে সেই কেস করতে পারে। তার সাথে সাথে সিভিল কোর্টে মানি শুটও করতে পারেন। এই হলো আজকের এনআই অ্যাক্টের বিষয়। এই বিষয়টা আপনার কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আমি অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসব। আজকে এখানেই বিষয়টা শেষ করছি। ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।